হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 উদস্তিবিদ্যা অধ্যায় সেট 1 এর নিউমেরিক্যালস তোমাদের ছায়া প্রকাশনী বই থেকে লাস্ট ভিডিওতে আমরা আলোচনা শেষ করেছি। এবারে সেট 2 গুটি কয়েক নিউমেরিক্যাল আমরা আলোচনা করব, কারণ যেগুলো খুব বড় নিউমেরিক্যাল সেগুলো আমাদের ফাইনাল এক্সামিনেশন অ্যানুয়াল এক্সামিনেশন আসার সম্ভাবনা খুবই কম। আর সেট 2 তে আমি কয়েকটা অঙ্ক বাছাই করেছি যার সাহায্যে নিয়ে তোমরা চাইলে সব অঙ্কগুলো ট্রাই করতে পারো নিজের প্র্যাকটিসের জন্য। তো আমি যে কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্ট ভেবেছি তো সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা শুরু করব, আর এই ভিডিওতেই আমরা উদস্তিবিদ্যার আলোচনাটা শেষ করব। পরের ভিডিওতে আমরা নতুন চ্যাপ্টার পড়ব। তো কোশ্চেন নাম্বার 2 সবচেয়ে প্রথমে আমরা আলোচনা করব সেট 2। সেখানে দেখো একটা শঙ্কুর অঙ্ক রয়েছে, একটা ফাঁপা শঙ্কু রয়েছে। সেই ফাঁপা শঙ্কুতে তার উচ্চতা রয়েছে 20 সেমি, ভূমির ব্যাস রয়েছে 14 সেমি এবং 1.2 গ্রাম পার সেমি কিউব ঘনত্ব বিশিষ্ট একটা তরল দিয়ে তাকে পূর্ণ করা হয়েছে। তরলের ভর এবং শঙ্কুর ভূমিতে চাপ ও ঘাত এটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা আমরা কিভাবে করব? তাহলে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেটাকে আমরা আগে নোট ডাউন করব। সবচেয়ে প্রথম রয়েছে শঙ্কুর উচ্চতা, তাকে h ধরলাম, সেটা দেওয়া হয়েছে 20 সেন্টিমিটার। ব্যাস যেহেতু 14 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে 7 সেমি। তোমরা দেখতে পারো ব্যাস রয়েছিল 14 সেমি ভূমি। যে তরলকে নিমজ্জিত করা হয়েছে কিংবা যে তরলকে প্রবেশ করানো হয়েছে সেটা হচ্ছে কত? 1.2 গ্রাম পার সেমি। এটা শঙ্কুর ভূমি বৃত্তাকার, তার ক্ষেত্রফল আমরা করতে পারি। তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, অর্থাৎ পাই এদিকে 7 স্কয়ার গুণ করলে পাওয়া যাচ্ছে 154 সেন্টিমিটার স্কয়ার। নেক্সট হচ্ছে আমরা শঙ্কুর আয়তন বের করতে পারি। শঙ্কুর আয়তনের সূত্র তোমরা জানো, 1/3 পাই আর স্কয়ার h। সো 1/3 154 আর এদিকে 20 মাল্টিপ্লাই করছি না, এটা একটু পরেই কাজে লেগে যাবে। এরপর ভি রয়েছে, রো রয়েছে। তো এখানে প্রশ্নটা যেহেতু বলাই রয়েছে তরল দ্বারা পূর্ণ করা রয়েছে, তার মানে আমরা সেই পরিমাণ তরলের ভর বের করতে পারি। সেটা হবে m v into rho। এটা হচ্ছে ভর, গুণ করলে পাওয়া যাচ্ছে 1232 গ্রাম। শঙ্কুর ভূমিতে চাপ কত হবে? তরল দ্বারা প্রদত্ত চাপ হবে। অতএব তাহলে যদি আমরা শঙ্কুর ভূমিতে, তাহলে চাপ হচ্ছে h rho g। h এর মান দেওয়া হয়েছে, rho জানি, g জানি, অর্থাৎ 20, rho হচ্ছে 1.2, g হচ্ছে 980। মাল্টিপ্লাই করে যেটা পেয়েছি সেটা হচ্ছে 2.35 into 10 to the power 4 dyne per সেমি স্কয়ার। এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে শঙ্কুর ভূমিতে চাপ। নেক্সট এটা আমাদের বের করতে হবে শঙ্কুর ভূমিতে ঘাত। দুটোই জিজ্ঞেস করা হয়েছে, দেখো তোমরা লক্ষ্য করে। প্রথমে জিজ্ঞেস করা ছিল তরলের ভর, সেইটা তো আমরা এমনিও পেয়ে গেছি 1232 যেটা পেয়েছি। তারপরে জিজ্ঞেস করা ছিল কি না শঙ্কুর ভূমিতে চাপ। তো শঙ্কুর ভূমিতে চাপ আমরা বের করে নিলাম, সেটাও দেখো মিলে গেছে। এবারে শঙ্কুর ভূমিতে ঘাত, তাহলে শঙ্কুর ভূমিতে ঘাত কত হবে? না ঘাত হয় চাপ ইনটু ক্ষেত্রফল। তো যে পরিমাণ চাপ প্রযুক্ত হয়েছে ইনটু ক্ষেত্রফল। এটাকে মাল্টিপ্লাই করছি 3.62 into 10 to the power 6 ডাইরেক্ট। তোমরা বইতেও দেখো উত্তর রয়েছে। নেক্সট যে প্রশ্ন আমরা আলোচনা করব, যেটা আমাদের অ্যানুয়ালে রাখতে পারে এই টাইপের প্রশ্ন, সেটা হচ্ছে চাপের অঙ্ক দেওয়া রয়েছে একটা। কোশ্চেন নাম্বার 5 এ, কোশ্চেন নাম্বার 5 তোমরা দেখো, সেই ক্ষেত্রে একটা 20 বর্গমিটার স্কয়ার ভূমির ক্ষেত্রফল যুক্ত এবং 5 মিটার উচ্চতাযুক্ত একটা ট্যাঙ্কের অর্ধেক জল দ্বারা পূর্ণ, বাকি অর্ধেক অন্য একটা তরল রয়েছে
তার ঘনত্ব দেওয়া রয়েছে, সেটা দিয়ে পূর্ণ। ট্যাঙ্কের তলদেশে মোট চাপ কত হবে সেটা বের করতে হবে। তাহলে যা যা রয়েছে সেই তথ্যগুলোকে আগে আমি লিখি, তাহলে আমার করতে সুবিধা হবে। দেওয়া রয়েছে সবচেয়ে প্রথমে H1, প্রথম যে লাইনটা রয়েছে 2.5 মিটার জল, তার ঘনত্ব SI তে 1000 কেজি পার মিটার কিউব, আর P1 হচ্ছে H1 ρ1 G চাপ প্রথম ক্ষেত্রে, জলের ক্ষেত্রে। তো এটাকে আমরা গুণ করলাম। তাহলে এর একক স্বাভাবিকভাবে আসবে নিউটন পার মিটার স্কয়ারে। এবারে প্রশ্নগুলো লক্ষ্য করে দেখো, জি এর মান 10 বলতে বলেছে, তো আমরা 10 হিসাবেই ধরব। দ্বিতীয় ক্ষেত্রে H2 যে হাইটটা সেটা রয়েছে কত, সেটা হচ্ছে 2.5 মিটার। তো সমান পরিমাণেই রয়েছে, কারণ অর্ধেক বলা রয়েছে, 5 মিটার ছিল, তার অর্ধেকটা 2.5 আর 2.5। তরল, অন্য তরল, তার ঘনত্ব হচ্ছে 0.86 গ্রাম পার সেমি কিউব। তো এইটা যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সিজিএস এর ভ্যালুটা রয়েছে, স্বাভাবিকভাবে আমাদেরকে এটাকে এসআই তে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ 0.86 1000 দিয়ে গুণ করতে হয়, তোমরা জানো। তাহলে P2 আমরা ইজিলি এবারে বের করে নিতে পারবো। এই ভ্যালুটা আর এই ভ্যালুটাকে গুণ করব আমরা, আর জি এর ভ্যালু 10। এইবারে পাত্রের তলদেশে মোট চাপ কত হবে? পাত্রের তলদেশে যেহেতু তরলের ব্যবহার হচ্ছে, তাহলে মোট চাপ মানে স্কেলার রাশি যেরকম যোগ হয়, অর্থাৎ তোমরাই যোগ করবে এই P1 এর মান গুণ করে যেটা পাওয়া যাবে আর P2 এর মান যেটা পাওয়া যাবে, এটা নিউটন পার মিটার স্কয়ারই থাকছে, দুটোকে যোগ করবে। তো দুটোকে যোগ করে যে ভ্যালুটা পাওয়া যাবে, তোমরা সেটা এখন শুধু যোগ করে রেখেও দিতে পারো, কারণ আমাদের তো বের করতে হবে মোট প্রযুক্ত বল, কারণ দেখো প্রশ্নে বলা রয়েছে তলদেশে মোট প্রযুক্ত বল, অর্থাৎ ট্যাঙ্কের তলদেশে। তাহলে অতএব পাত্রের তলদেশে মোট প্রযুক্ত বল সেটা কত হবে? মোট চাপ ইনটু ক্ষেত্রফল। তো এবার ব্যাপার হচ্ছে ক্ষেত্রফল আমরা কত বসাবো না, তোমরা লক্ষ্য করে দেখো এই ক্ষেত্রে প্রশ্নে আমাদের বলাই রয়েছে কত না 20 বর্গ মিটার স্কয়ার ক্ষেত্রফল রয়েছে। তাহলে এই দুটোকে যোগ করবে, তার সঙ্গে 20 কে গুণ করবে, গুণ করে যা বেরোবে অত নিউটন হচ্ছে প্রযুক্ত বল ট্যাঙ্কের তলদেশে। আগে আমরা এই P1 আর এই P2 দুটোকে যোগ করলে তার সঙ্গে ক্ষেত্রফলটাকে গুণ করলে, গুণ করে এটা পাওয়া যাবে, সেটাই হচ্ছে প্রযুক্ত বল। তো এটা মাথায় রেখো। 6 দাগে একটা ভালো প্রশ্ন রয়েছে, দেখো আর ব্যাসার্ধের একটা চৌম্বকীয় পাত্র রয়েছে, আমি ড্র করছি না, শুধু বুঝিয়ে দিই, তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি। তার মধ্যে কিছু তরল ঢালা হয়েছে, এর ফলে পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত ঘাত হচ্ছে F, ক্যাপিটাল F। এখন ওই একই পরিমাণ তরল এমন একটি পাত্রে ঢালা হলো যার প্রস্থচ্ছেদ ওরকম আর গোল নয়, অর্থাৎ আগেরটা ছিল চৌম্বকাকার, এরকম গোলীয় রয়েছে তার ভূমি, আর এটা হচ্ছে বর্গাকার স্কয়ার। তার বুঝতেই পারছো ভূমির ক্ষেত্রফল উভয় ক্ষেত্রে আলাদা হবে। এবার বলা হয়েছে এই পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত ঘাত F ড্যাশ। তাহলে প্রথমটা F, এটা F ড্যাশ। প্রমাণ করে দেখাতে হবে বর্গাকার প্রস্থচ্ছেদ যে রয়েছে তার বাহুর দৈর্ঘ্য যদি ক্যাপিটাল R হয়, অর্থাৎ যত ব্যাসার্ধ হচ্ছে সেই ভূমির ব্যাস চৌম্বকাকারের ক্ষেত্রে, বর্গাকারের ক্ষেত্রেও বাহুর দৈর্ঘ্য সেই ব্যাসার্ধ সমান ধরা হলো। তো সেই ক্ষেত্রে প্রমাণ করে দেখাতে হবে দুটো দ্বারা যে প্রযুক্ত ঘাত বল, সেই প্রযুক্ত ঘাত দুটো সমান হবে। তাহলে চৌম্বকাকার পাত্রে জল ঢাললে
কি কোনো তরল ঢালে যে উচ্চতা লাভ করবে সে বর্গাকারে কি উচ্চতা লাভ করবে না, ডেফিনেটলি আলাদা হবে। তো সেইটা আগে আমাদেরকে ক্লিয়ার করে লিখে নিতে হবে। সেটা কি না, সবচেয়ে প্রথমে আমরা এভাবে লিখব, ধরি চৌম্বকীয় পাত্রে তরলের উচ্চতা h এবং বর্গাকার ভূমিযুক্ত পাত্রে ঢালের উচ্চতা হবে দুই ক্ষেত্রে আলাদা উচ্চতা হবে, এই ক্ষেত্রে h হবে আর ক্ষেত্রে অন্য কিছু হবে, একটা h ড্যাশ হবে। তাহলে চৌম্বকীয় পাত্রে আয়তন কত হবে, আর যদি ব্যাসার্ধ হয় তার ভূমি পাই r স্কয়ার h। কিন্তু জলের পরিমাণ বুঝতেই পারছো উভয় ক্ষেত্রে একই, যে পরিমাণ জল চৌম্বকীয় পাত্রে ঢালা হয়েছে সেই পরিমাণেই জল ঢালবো আমি বর্গাকার পাত্রে। তাহলে আয়তন একই, তাহলে বর্গাকার ক্ষেত্রে মানে অর্থাৎ তার ক্ষেত্রফল কত r স্কয়ার আর উচ্চতা কত h ড্যাশ। তাহলে এইটা হবে বর্গাকার পাত্রে এটা যাই বলো তার আয়তন। তো উভয় ক্ষেত্রে দেখতে পাচ্ছ r স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে h ড্যাশ সমান পাওয়া যাচ্ছে পাই h এখান থেকে। এরপর চৌম্বকীয় পাত্রের ক্ষেত্রে যে বল প্রযুক্ত হবে সে বলটা কত হবে না, বলটা যেটা প্রযুক্ত হবে স্বাভাবিকভাবে প্রযুক্ত বল অর্থাৎ চাপ ইনটু ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল যদি আমরা এখানে বলি তাহলে কত হবে পাই r স্কয়ার, যেহেতু ভূমিটা হচ্ছে বৃত্তাকার চোঙের ক্ষেত্রে, আর চাপ হবে h d g যদি d হয়ে থাকে যে তরলকে পাত্রের মধ্যে প্রবেশ করানো হয়েছে, সে জল হোক যে কোনো তরল হোক তার ঘনত্ব। তাহলে f ড্যাশ কি হবে, নবল ক্ষেত্রফল কত r স্কয়ার হবে ক্ষেত্রফল, এর সঙ্গে কি গুণ হবে না, এর সঙ্গে গুণ হবে h ড্যাশ d g। আবার h ড্যাশ সমান কত পাই আসছে, দেখো পাই h d g। লক্ষ্য করে দেখো দুটো কিন্তু একই, তার মানে কি ভাগ করলে এক পাওয়া যাবে, তাহলে অতএব f ড্যাশ সমান f। তো এইভাবে অঙ্কটা তোমরা করতে পারো, জাস্ট লজিক ফলো করলেই তোমরা অঙ্কটা করতে পারবে। নেক্সট যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8 হাইড্রোলিক প্রেসের প্রশ্ন। হাইড্রোলিক প্রেসের প্রশ্নগুলো প্রায় সবগুলোই আমরা সেগমেন্টে আলোচনা করে দিয়েছি, তাহলে এটা না করলেও হয়। তো জাস্ট কিভাবে অ্যাপ্রোচ করবে, অনেকে এটা প্রশ্ন করে একটু কনফিউশন হয় যে ব্যাসার্ধ রয়েছে বড় এবং ছোট পিস্টনের, 1 মিটার লম্বা একটা লিভার দণ্ডের এক প্রান্তে অবস্থিত আলম্ব বিন্দু থেকে 10 সেমি দূরে ছোট পিস্টনটি রয়েছে 10 সেন্টিমিটার দূরে। আর কি দেওয়া রয়েছে, লিভার দণ্ডের প্রান্তে কত বল প্রয়োগ করলে বড় পিস্টনে 980 নিউটন বল প্রয়োগ করতে পারবে। যেরকম আমরা xy ধরতাম আলম্ব থেকে দূরত্ব, এই ক্ষেত্রে সে দূরত্বটা ধরা রয়েছে, কিছু একটা ভ্যালু দেওয়া রয়েছে, তোমরা xy ধরতে পারো কিংবা অনেক বইতে L1 L2 দিয়েও করা থাকে। তাহলে হাইড্রোলিক প্রেস তোমরা মনে করে রাখো, এই ফর্মুলাটা আমরা অনেকবার থিওরিতেও পড়েছি আর অঙ্ক করার সময় সেট 1 এ সেখানেও পড়েছি, কিন্তু মনে করে রাখো এটাকে বিটা আলফা ধরা হলো, মনে করে রাখো আলফা বাই বিটা, তাই একই জিনিস। আর এদিকে সেই আলম্ব থেকে যে দূরত্ব, তো এই জিনিসটা দেখো আমাদের এখানেও রয়েছে, যে এখানে ভ্যালুগুলো কিন্তু দেখো ভ্যালুগুলো কিন্তু রয়েছে। তো কি কি মানগুলো রয়েছে, f2 এর মান দেওয়া রয়েছে সেটা হচ্ছে 980 নিউটন, আমাদের f1 এর মান চাই, a1 একটু আমরা বের করে নেব, a1 হচ্ছে 1.5 যেহেতু ব্যাসার্ধ সিজিএসই রয়েছে, কারণ এখানে দেখো 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বলে রয়েছে, বেশিরভাগ মধ্যে ব্যাস থাকে সেখান থেকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। আর
বড় পিস্টনে কত, তার ব্যাসার্ধ হচ্ছে 15 সেমি, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে পাই 15 স্কয়ার সেন্টিমিটার। এর মান কত, প্রশ্নে বলা রয়েছে 10 সেন্টিমিটার। দেখো প্রশ্নে বলা রয়েছে এক প্রান্তে অবস্থিত আরম্ভ বিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে ছোট পিস্টন রয়েছে। আর এলবিটা কত, না কত লম্বা, না 1 মিটার লম্বা। তাহলে 1 মিটার লম্বা মানে 100 সেন্টিমিটার। দেখো সব মানগুলো রয়েছে, f1 বাদে f2 a1 a2 a1 এর মান রয়েছে। তাহলে এখান থেকে শুধু মান বসাবে, মান বসালে f1 পাওয়া যাচ্ছে 0.98 নিউটন। তো হাইড্রোলিক প্রেসের অঙ্কগুলো সাধারণত তাড়াতাড়িও হয়, খুব সহজেই হয়, শুধুমাত্র ফর্মুলা মনে রাখতে হয় আর এককগুলো ঠিকঠাক বসাতে হয়, তাহলেই তোমরা কিন্তু করতে পারবে। এরপর যে অঙ্কটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। তো এখানে একটা দেখবে প্রশ্নে বলা রয়েছে একটা বয়ার আয়তন রয়েছে 1000 লিটার, তার ভর রয়েছে 950 কিলো। সমুদ্রের তলায় আটকানো একটি হালকা শিকলের সাহায্যে জলের মধ্যে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসিয়ে রাখা হয়েছে, নিচের দিকে নিমজ্জিত অবস্থায়। সমুদ্র জলের আপেক্ষিক দূরত্ব 1.02, তার মানে আমরা সেখান থেকে ঘনত্ব পেয়ে যাবো এসআইতে 1000 দিয়ে গুণ করলেই। শিকলটার উপর কতটা টান পড়বে, তাহলে যদি আমরা ওজনটা বের করতে পারি তাহলে টানটা পেয়ে যাবো, কারণ সেটা একটা বল। তাহলে আমরা এটাই করব যে আয়তনটা রয়েছে বয়ারের, সেই আয়তনটা আগে আমরা লিখে নেব যে বয়ারের যে আয়তনটা, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। তাহলে বয়ার আয়তন ভি হচ্ছে 1000 লিটার। তো 1000 লিটার মানে এসআইটা আমরা বলতে পারি 1 ঘনমিটার। আর কি দেওয়া হয়েছে, বয়ারের ভর রয়েছে সেটা কত, 950 কেজি। কার কি রয়েছে, না ঘনত্ব রয়েছে। কার ঘনত্ব, না সমুদ্র জলের ঘনত্ব। কেন দেওয়া কি রয়েছে, না সমুদ্র জলের আপেক্ষিক গুরুত্ব। তো আপেক্ষিক গুরুত্ব যা সিজিএস এর ঘনত্বের সংখ্যামান সেই বস্তু কি শীতলের একই, আর আমরা এসআই চাইছি, তাই এর সঙ্গে 1000 দিয়ে গুণ করলাম, তো সরাসরি পেয়ে যাচ্ছি, এর জন্য কোনো রকম পরিশ্রমের প্রয়োজন নেই। এইবার শিকলের উপরে টান বের করতে বলেছে, তাহলে শিকলের উপর টান আমরা কিভাবে পাবো, আর্কিমিডিসের নীতি থেকেই পেয়ে যাবো, আমাদের নিমজ্জন শর্ত থেকেই পেয়ে যাবো। তাহলে শিকলের উপর টান মানে কত হবে, প্লবতা কতটা রয়েছে, মাইনাস বয়ার ওজন, কেন প্লবক বল তোমরা জানো ভালো করে, প্লবক বল কি করবে, নকর দিকে ক্রিয়া করছে আর ওজনটা নিচের দিকে ক্রিয়া করছে, তো সেই পরিমাণ টান ভোল্টে ক্রিয়া করছে। তাহলে প্লবক বল আমরা ইজিলি বের করে নেব, কারণ ভি রো জি, আয়তন কত 1, রো কত রয়েছে এটা 1000। নেক্সট কি জি, জি হচ্ছে 9.8। আর বয়ার ওজন আমরা সহজে পেয়ে যাব, যেহেতু বয়ার ভর রয়েছে কত 950 ইনটু 9.8, জাস্ট গুণ করে বিয়োগ করবে, বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 686 নিউটন। তাহলে অঙ্কটা বেশ ভালো, আমাদের খুব কাজে লাগবে। আর কোশ্চেন নাম্বার 12 এবং কোশ্চেন নাম্বার 22 এইটা নিয়ে আলোচনা করব বলতে যেটা আলোচনা অ্যাকচুয়ালি করা হয়ে গেছে। কোথায় করা হয়ে গেছে, তোমরা এরা দুটো ভিডিও আগে যে এমসিকিউ যে 3টে ভিডিও ছিল তার মধ্যে যে ভিডিওতে আমরা 28 দাগের এমসিকিউ আলোচনা করেছিলাম, 28 দাগের যে প্রশ্ন আলোচনা করেছিলাম এই একই প্রশ্নই ছিল। কি ফারাক, না 22 দাগে তো যা আছে তাই রয়েছে, শুধুমাত্র জিজ্ঞেস করেছি এই ঘনকের আয়তন জিজ্ঞেস করেছে, সরি 12 দাগে ঘনকের আয়তন। তো আমি সেখানে এই সেম অঙ্ক ছিল, সেম ডেটা, সেখানে কি বের করেছিলাম, ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করেছিলাম, সেই দৈর্ঘ্যটা কত ছিল 10 ছিল, 10 সেমি। তো আয়তন কি করে বের করব, শুধু সেইখান থেকে শুধু একবার ঘন করে নেব, যেহেতু ঘনকের আয়তন হচ্ছে বাহুর ঘন। তাহলে 10 কিউব অর্থাৎ 1000 সেন্টিমিটার কিউব, অর্থাৎ এই সাইডে 1 মিটার কিউব। দেখো 12 দাগে উত্তর রয়েছে 1 মিটার কিউব। একই ভাবে 22 দাগে যখন প্রশ্ন দেখবে একই রকম প্রশ্ন, ঘনকের বাহুর দৈর্ঘ্য শুধু জিজ্ঞেস করেছে, একই প্রশ্ন। তো তোমাদের হোম টাস্ক থাকলো এমসিকিউ তে 28 দাগে আমি করিয়েছিলাম, সেইটা দেখে তোমরা এই দুটোকে সেম টু সেম কপি পেস্ট করে দিলেই হবে।
ঠিক আছে, শুধু ভাষাটা একটু চেঞ্জ হবে ডেটা অনুসারে। নেক্সট যে দুটো প্রশ্ন আলোচনা করে আমরা এটা আলোচনা শেষ করব সেটা হচ্ছে 16 এবং 17। দুটোই ভালো প্রশ্ন, আমাদের কাজে লাগবে এন্ট্রান্স এবং অ্যানুয়াল এক্সামিনেশন দুটোতেই। তো 16 দাগে যে প্রশ্নটা রয়েছে সেই ক্ষেত্রে দেখবে তোমরা 16 দাগের প্রশ্নে একটা কর্ক রয়েছে, কর্কের ঘনত্ব দেওয়া রয়েছে, তাকে জলের তলায় নিয়ে যাওয়া হয়েছে। দেখাতে হবে কর্কটিকে জলে যখন ছেড়ে দেওয়া হচ্ছে সে G/4 ত্বরণ সহ উপরের দিকে উঠে আসবে। আমরা জানি কর্কটা হালকা। এবার সেটা কিভাবে আমরা করব, না প্রথমে কর্কটির আয়তন ধরব। তাহলে মনে করি কর্কটি আয়তন V আর ত্বরণ হচ্ছে F। তো আমাদের এখানে জিজ্ঞেস করেছে এই F এর মানটাই প্রমাণ করে দেখাতে হবে অভিকর্ষ ত্বরণে 1/4। তো এটা যদি বের করতে হয় আমাদের, তো প্রথম যেটা আমাদের কাজ থাকবে কত পরিমাণ ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে সেই কর্কটার উপর। তার মানে জলে নিমজ্জিত অবস্থায় কর্কের উপর ক্রিয়াশীল তাহলে এই ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী যে বলটা থাকছে সেই ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল কত হবে? একটু আগে যেটা করেছিলাম, তাহলে প্লবক বল মাইনাস যেটা এখনই করেছিলাম, যেটা ভাষণের সময় আমরা বারবার করেছি, কর্কের ওজন। তাহলে কর্কের ওজন আর এদিকে থাকছে আমাদের প্লবক বল। তো প্লবক বল আমরা আগে বের করব। তো প্লবক বল কত হবে? আয়তন কত? V, জলের ঘনত্ব CgSA1 আর G, কর্কের ওজন। কর্কের ওজন যদি বলা হয় তার তো ঘনত্ব রয়েছে, সেটা হচ্ছে কত? 0.8, কারণ প্রশ্ন দেখতে পাচ্ছি ঘনত্ব রয়েছে 0.8, CgSA রয়েছে, আয়তন সেই V থাকছে আর এদিকে থাকছে G। তো এটা বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 0.2 Vg। এবার আমাদের এই যে 0.2 Vg যেটা পেলাম আমরা, যদি আমরা একটু ভেবে দেখি যে 0.2 Vg যে ভ্যালুটা পাচ্ছি, জলে নিমজ্জিত অবস্থায় কর্কের উপর ক্রিয়াশীল যে ঊর্ধ্বমুখী বল সেটাকে যদি আমি F বলি, তো সেই F সমানটা কত হবে? না এদিকে থাকবে V, কারণ আমরা সেই ভ্যালুটা এখনো জানি না। এইবারে V ইনটু 0.8, এটা কি ভর, ত্বরণ কত? আগে ধরেছি F। কেন এটা? না দেখো বলাই রয়েছে যে আয়তন তার পরিবর্তন হচ্ছে না, তার বস্তুর যা আয়তন ছিল তাই সেটা সংকুচিত হচ্ছে না, তাহলে সেটা সেমই থাকবে, একটু শুধু ঘনত্ব হবে। তাহলে দেখো উভয় পক্ষে V কেটে যাচ্ছে আর থাকছে কি F। তাহলে F সমান কত দাঁড়াচ্ছে? 0.2/0.8 ইনটু G। তাহলে দেখো G/4 কিন্তু হয়ে যাচ্ছে। তো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই টাইপের অঙ্ক অসুবিধা তো রয়েছে, জাস্ট এই লজিকটা লাগালেই আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে যে নিমজ্জিত অবস্থায় কর্কের উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল, সেই ঊর্ধ্বমুখী বল স্বাভাবিকভাবে বুঝতে পারছো প্লবক বলকে যতটা পারবে সে প্রশমিত করবে। আর প্রশ্নতেও দেখবে তোমরা লক্ষ্য করে সেইখানে কি বলেছিল, জলের তলে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে কর্কটাকে জলের তলায় ছেড়ে দিলে সে তরল সহ উপরের দিকে উঠে আসে, তার মানে তরলের উপরিতলে চলে আসে। তার মানে বুঝতেই পারছো তার ক্ষেত্রে যে বস্তুটা যে থাকছে সেক্ষেত্রে কি হচ্ছে না নিমজ্জিত অবস্থায় থাকছে, নিচ থেকে উপরের দিকে উঠে আসছে। নিমজ্জিত অবস্থায় যখন থাকছে তার উপরে কতটা ক্রিয়াশীল বল ঊর্ধ্বমুখী দিকে ক্রিয়া করছে সেটা বের করলেই হবে।
লাস্ট যে কোশ্চেন রয়েছে সেটা আমাদের আলোচনার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এই সূত্রটা আমরা আলোচনা করে শেষ করব আলোচনা। তো এই প্রশ্নের একটা প্রুফ রয়েছে, দেখবে s s1 s2 বা s1 s2। তো বলা রয়েছে s1 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরলে তার আয়তনের f অংশ তরলে নিমজ্জিত করলে তরলে কি হচ্ছে না, নিমজ্জিত অবস্থায় সে ভাসে, নিমজ্জিত অবস্থায়। আর তখন এবং s2 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরলে 1 - f অংশ নিমজ্জিত অবস্থায় ভাসে। তাহলে একটাই বস্তু দুই রকমের তরলাকার করা হচ্ছে, একটাতে f অংশ আয়তন আর একটাতে 1 - f অংশ। তা দেখাতে হবে বস্তুর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে আগের যে দুটো কেসে, মানে প্রথম তরল অর্থাৎ s1 যার আপেক্ষিক ঘনত্ব কিংবা আপেক্ষিক গুরুত্ব, বা দ্বিতীয় তরল যার আপেক্ষিক গুরুত্ব s2, তার সঙ্গে সম্পর্ক রয়েছে s s1 s2 বা s1 s2। এইটাকে আমরা কিভাবে করব? এইটা করার জন্য থিওরি পড়ার সময় যে রীতিটা লাগিয়েছি আমরা সেটাই করব। সেটা হচ্ছে বস্তু নিমজ্জিত অংশের আয়তন বাই বস্তু সমগ্র আয়তন, এইদিকে হবে বস্তুর আপেক্ষিক গুরুত্ব আর এটা হচ্ছে তরলের আপেক্ষিক গুরুত্ব, দুটো। তো আমাদের এখানে প্রশ্ন যদি দেখি, সবচেয়ে প্রথমে বলাই রয়েছে বস্তু নিমজ্জিত অংশের আয়তন সমগ্র আয়তনের কত না f অংশ। তাহলে f কি বলবো না, f আমরা বলতে পারি বস্তুর আপেক্ষিক গুরুত্ব কত s, প্রথম তরলের কত s1। দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্নে কি বলা রয়েছে না, দ্বিতীয় ক্ষেত্রে বলা রয়েছে 1/f অংশ। তাহলে দ্বিতীয় সমীকরণ হবে এইটা। দেখো অঙ্কটা কত সহজ, এইটা আমরা কিন্তু অনেকবারই প্রয়োগ করেছি, মনে করে রাখো। এইবারে এইটাকে আমরা শুধুমাত্র যদি যোগ করে দিই, দেখো যোগ করলে কি হবে, যোগ করলে এদিকে আসছে 1, s কমন যাচ্ছে, তাহলে অতএব s দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, আমরা কিন্তু এই প্রমাণটা পুরোটাই ওইভাবেই কিন্তু মিলে যাচ্ছে। তাহলে s s1 s2 বাই s1 s2। তো এখানে আলোচনা শেষ করছি। সেট 2 কিছু নিউমেরিক্যাল নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য হবে। আমরা নেক্সট ভিডিওতে আমরা আবার একটা এর পরের চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।